শুনে থাকলো কি অদৃশ্য কেউ, বেদান্ত সুরে বিবৃত হয় না চঞ্চল, কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ, কালো জাদু মন্তর, আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। এত বৃষ্টি, মনে হচ্ছে এই আষাঢ়ে আগে সব রেকর্ড ভাঙবে। সাধারণত আষাঢ় মাসে কেউ কাশ্মীরি শাল পরে না, অথচ এই বয়স্ক ভদ্রলোকটি বর্ষাকালে শাল পরে আছেন। শালের রংটা আবার গাঢ় গোলাপি, কালো বা ধূসর হলে ভদ্রলোককে মানাতো। রংটাতে খটকা লাগছে, নিশ্চয়ই অত্যন্ত প্রিয় কারোর দেয়া উপহার এটা, তাই রংটার চেয়ে শালটাই বেশি অর্থবহ। ভদ্রলোকের জোড়া ভ্রু যথেষ্ট কুঞ্চিত, সম্ভবত উনি বিরক্ত। মাথায় শুভ্র চুল এবং আবক্ষ বিলম্বিত শুভ্র দাড়ি, চোখে ফ্রেমলেস কাঁচের চশমা। এইটুকু দেখে মনে হচ্ছে উনি শৌখিন একজন মানুষ, কিন্তু পায়ে কমলা রঙের রাবারের স্যান্ডেলে চোখ পড়তেই মনে হলো না, রুচিতে কোথাও একটা গন্ডগোল আছে। একটা রেডিও অফিসের ঠান্ডা ঘরে নীল গদিওয়ালা চেয়ারে বিরক্তি নিয়েও আয়েসি ভঙ্গিতে বসে আছেন ভদ্রলোক। হাতে ঘড়ি আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ দুই হাতে ভাঁজ করে গাঢ় গোলাপি রঙের কাশ্মীরি শালের অভ্যন্তরে লুকিয়ে রাখা। ঘন ঘন এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপে বলে দিচ্ছে কাউকে তিনি খুঁজছেন। এক্সকিউজ মি, আপনি কি উনি যিনি গল্প বলতে এসেছেন? যে বাবাজি। ওকে, আসুন, আমার সঙ্গে আসুন। ওরে বাবা রে, এই ঘরটা তো খুব ঠান্ডা, চাদরের ভিতরেও শীত চিমটা দিয়া ধরতাছে। একটু ঠান্ডা। রেকর্ডিং রুম তো। আপনার গল্পটা যিনি পাঠিয়েছেন তিনি আপনার নাতি? না, আমার নাইনাতকর নাই। আপনার গল্পটা আমাদের পছন্দ হয়েছে, বেশ ইন্টারেস্টিং। আপনি গল্প শুরু করেন, আমরা রেকর্ড করে নিচ্ছি। আমি তো বাবাজি আপনার মতো শুদ্ধ কথা জানি না, আমার কথা ভূমিসিংহা টান আছে। আরে সেটা কোনো সমস্যা না, আমাদের দেশের সব আঞ্চলিক ভাষারই একটা নিজস্বতা আছে, একটা নিজস্ব ঢং আছে। এটা আমাদের এবং আমাদের ভাষার জন্য একটা গর্বের ব্যাপার বলতে পারেন। আপনি আপনার মতন করে পুরো গল্পটা বলবেন, তার আগে আপনার নামটা বলেন। বাবাজি, আমার নামটা কইতে চাই না, একটু আপত্তি আছিল। ঘটনাটা আমার দাদার তো, তাই আমার নামটা গোপনই থাক। আমার ডাক নামটা কই, এটা চলতো না রেডিওত? ঠিক আছে, বলেন। আমার ডাক নাম হইল গিয়া পানু মিয়া। বড় দাদাই থুইছিল, কেউ এই নামে অবশ্য ডাকে নাই, ফালাইন নাম পানু মিয়া। আচ্ছা ঠিক আছে পানু সাহেব, শুরু করেন। এই নিন, এটা পড়ে নিন। বাবাজি, এটা কি কারেন্টের যন্ত্র? তার লাগানি যে মাথার দিলে শর্ট করতো না? না না না, কোনো সমস্যা হবে না। এই দেখুন, আমরা সবাই পড়ছি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি এমনিই বলেন। সেই বছর খুব বৃষ্টি আসিল, এমনি আসমান ভাঙ্গা গাদলা দিন। দাদার মুখেই শুনছি আমগো বাড়িটাও নদীর কানিত। নদী ভাঙতে ভাঙতে উডান পর্যন্ত আয়া পড়ছিল। ইংরাজি সালটা বা কি আসিল মনে নাই, তাই 22 মাস, এইটা সত্য। গ্রামের 22 মাসের আর টাউনের 22 মাসের বিস্তর ফারাক। গ্রাম দেশে
ঝড় তুফান বৃষ্টি মানে নানান ঝামেলা। এই হই হই কইরা কাঁচা বাড়ি ঘর ভাঙতাছে, নদীত পাহাইরা মুডা মুডা গাছ ভাঙ্গা আইতাছে। মানুষ তো মানুষই, গরু ছাগল হাঁস মুরগির অধচিত। সাপ খোপের আনাগুনি বাইরা যায়, নাও ডুবে মানুষ মরে। আবার বাজার বইরা কম দামে মাছও উঠে, টাটকা মাছ। আপনার শহরের মতো বরফ দেয়া মরা বেটকান্না মাছ না বাবাজি। ওইসব মাছের যে কি স্বাদ, পেট ভরা তেলে। আহা, দেখুন, আপনি এতটা বিস্তারিত বলতে হবে না। আপনি মূল গল্পটা শুধু বলেন প্লিজ, মূল জায়গাটাতে যান। বট গাছের ডালপালা সব সাইডটা দিলে গাছটারে নেড়া লাগে না? তেমন গল্পের আগে পিছে কথা না থাকলে গল্পটাও নেড়া হইয়া যায় বাবাজি। আমি যে ঘটনাটা কইতে আসছি সেইটা হইল সত্য ঘটনা। সত্য ঘটনার আগে পিছে অনেক লেঙ্গুর থাকে। জি বলেন, বুঝতে পারছি আমি। যথেষ্ট ভোগাবেন ভদ্রলোক, এডিট করতে করতে মনের খবর হয়ে যাবে রে। বলেন বলেন। কি জানি কইতাছিলাম, ও হ, সেই বছর খুব বৃষ্টি আসিল। এমনই আসমান ভাঙ্গা গাদলা দিন। গ্রামের 22 মাস আর টাউনের 22 মাসের মধ্যে বিস্তর ফারাক। ওফো, এটা বলা হয়ে গেছে আপনার, তারপর থেকে বলুন। আপনি চা কফি কিছু খাবেন? আর আপনি একটু রিল্যাক্স হয়ে বসেন তো ভাই। হাত বের করে চেয়ারে আরাম করে বসেন, তারপরে বলেন। আপনাকে দেখা যাবে না তো, শুধু আপনার কণ্ঠ শোনা যাবে। বাবাজি, আমার 2 হাতি বাতের বেদনায় বেশি নাড়াচাড়া করা যায় না। এই বিষ বেদনা, বাত, পুরান আমাশা, এই সব রোগ আছিল আমার দাদির। দাদির সব রোগ আমার শরীরে ভর করছে। বংশীয় জ্বালা, বেশি জ্বালায় পুরান আমাশাটা। যতটা বিরক্তি নিয়ে আর যে সমন্বয়ে পানু সাহেবের গল্প শুনছিলেন, ততটাই সম্মোহিত হয়ে পানু সাহেবের গল্পে ঢুকে গেলেন। জোড়াভ্রূর বয়স্ক ভদ্রলোক যতই অযুক্তির সূচনা আর অহেতুক প্রলম্বিত বর্ণনায় গল্প শুরু করেন না কেন, ওনার গল্প বলায় আসলে একটা জাদু আছে। সেই জাদুতে সোনার কাঠি রূপার কাঠির স্পর্শ, আর যে সমন্বয়কে যেন সেলুলয়েডের ফিতায় ধারণ করা কোনো চিত্রকল্প দেখতে বাধ্য করছে। সত্যি এইসব পুরনো দিনক্ষণ সময় নিজের চোখে দেখা ছবি হয়ে সামনে একের পর এক দৃশ্যপট পাল্টাচ্ছে। ভদ্রলোক এক নাগাড়ে গল্প বলে যাচ্ছেন, তার আঞ্চলিক ভাষার মায়াবী টানে, আর সমন্বয়ের ব্রেইন ট্রান্সলেট করে নিচ্ছে তার সুবিধা মতো। এই যেমন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, ভেজা দিগন্ত চিড়ে মোটা দাগের ডালপালার মতো ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর একটা বজ্রপাতের শব্দে কানে তালা দেওয়ার জোগাড়। এক একবার শিলার মনে হচ্ছে বজ্রপাত যেন ওর মাথার উপরেই হচ্ছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তরে শোঁ শোঁ হাওয়ার ডাক বলে দিচ্ছে নদীতে বাঁধ ছুটেছে। এত বছর এই গায়ে বাস করে, এটা শিলা শিখে গেছে। কোন হাওয়ার দাপুটের শব্দ কি তাণ্ডব নিয়ে প্রকৃতিতে খেলা দেখায়। এমন দুর্যোগের সময় কলিমুদ্দিন বাজারে গিয়ে আটকা পড়েছে, আর শিলার গলা শুকিয়ে কাঠ। ঝড় বৃষ্টি তুফান সে ভয় করে না, তার ভয় বজ্রপাতের অমন ভয়ঙ্কর আওয়াজ। সেই যে সন্ধ্যায় দরজায় খিল দিয়েছে আর খোলেনি। পানির পাকের রহস্যময় শব্দ শোনা যাচ্ছে, তার মানে নদী ভরে গেছে। উঠানেও পানি জমে গেছে নাকি? ওই যে পানিতে ছপ ছপ হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। কলিমুদ্দিন এলো বোধহয়। শিলা, ও শিলা, হারিকেনটা একটু ধরো। আমার তো মনে হয় আলাবুলাই পাইছে। কোন দিকে হাঁটতাছি বুঝতাছি না। কে আসমানে যে টর্চ জ্বলতাছে তাতে দেখতেছেন না কিছু? বাপ রে বাপ, এই যে গেছে বান্দা, আর আয়নের খবর নাই। শিলা একলা একলা মরলো কি বাঁচলো কোনো চিন্তা আছে? বাজারে একবার যাইতে পারলেই হইল, আর বাড়ির কথা খেয়ালই থাকে না। হে, এই ধরো হাঁসের ডিম, আর এই যে নাও বিস্কুট। পলি খুলো, বিস্কুট বুধো বৃষ্টিতে পুতাইয়া গেল রে। সাদা কেরোসিন পাই নাই, নুরুর দোকানে নীলটা পাইছি, ওইটাই 1 পাইট লইলাম। নদীর অবস্থা খুব খারাপ বউ,
গেল বছরের ঠেলাটা এইবার ভালো মতো দিব। আত্রাখালির বাঁধ সুইটটা গেছে। সারা রাত যদি এমন বৃষ্টি হইতে থাকে, এলাকা পানির তলে যাইব গা। এলাকার সিলতাই মশগুল, আর আমি যে ঠাডার ভয় বারে বারে হার্ট ফিল করতাছি, এই হুশ আছে? তোমার কি আকল মন্দ কোনোদিন হইব না? জানো না আমি ঠাডা পড়লে ডরাই, আর একটু হইলে হার্ট ফিল কইরা সত্যই মরতাম। আরে বাজারে গিয়া ফাইসা গেছি, মোবাইল চার্জ দিতে দিতেই বৃষ্টি তুফান। কেমনটা লাগে কও? গেল সপ্তাহে যে পল্লী বিদ্যুতের খাম্বা পড়ছে, ওইটা ঠিক হইতেও বলে আরও টাইম নিব। এই খবর পাইয়াই তো নীল কেরোসিন লইয়া আইলাম। বৃষ্টির ব্যাগ একটু ছাড়তেই বাড়ির দিকে রওনা দিছি। এমন সময় শুনি মেম্বরের মা মইরা গেছে। কি? আর কেমনে আসি? জানা যায় শরিক হইয়া হেয়ার পর আইলাম। খবর কমু সেই উপায়টাও তো নাই। তোমার মোবাইলও তো আমার কাছে। হায় হায়, কি কও? খালাম্মা মইরা গেছে? আহারে, খুব ভালো মানুষ আছিল। অত বড় মেম্বরের মা, তবু গরিমা ছিল না এক ফুডা। যাও যাও, তুমি গোসল দিয়ে ঘরে ঢুকো। জানাজা পড়ছো না? এত ঝড় বৃষ্টিতে বান তুফানে লাশ দাপন করলো কেমনে? বৃষ্টিতে তো গোসল হইয়াই গেছে, তবু এক লুটা পানি মাথার ঢাইলাই। ও জিগাইলা না, মেম্বরের মায়ের কড়া নির্দেশ আছিল মৃত্যুর পরে যেন তার লাশ মাটির উপরে বেশিক্ষণ না রাখে। গামছাটা লও, কলপারে যাইগা। ও না না, ঠাডার মধ্যে কলপাড়ে যাইও না। ঘরের কলসিতে পানি আছে, এই বারান্দায় খাড়াইয়া শৈলে ডাইলে নাও। বাক্সা করছো কিছু? এমনি এত জোরে জোরে ঠাডার মধ্যে বারান্দায় একলা বৈশা পাকনের কুল জামার আছে। আর উড়ানে যখন পানি উঠছে তখন বারিন্দায় চুলাইও পানি। এক কাম করো, আপার থেকে আলগা চুলাটা নামিয়া দাও তো। তাইলে আর ভাত পাক কইরো না, ডাইলে চাইলে খিচুড়ি বাওয়াও। হাঁসের ডিম ভাইজা দিও, লগে শুকনা মরিচ ভাইজা, কাঁচা পিঁয়াজ আর সর্ষার তেলের ভর্তা করো। ফার্স্ট ক্লাস খানা। এই কি বড় বালতি ঘরে কেরে? আর কে, তোমার মাতব্বরির দোষে বারে বারে কইছিলাম 22 মাসের আগে ঘরের কোনার টিনটা বদলাও। গাছ পড়ে জায়গায় জায়গায় সাদা হইয়া টিনটা একবারে বাদ হইয়া গেছে। না, উনি পুডিং আইনা লাগাইছে। ওহন বৃষ্টিতে পুডিং ধুয়ে কলকলাইয়া পানি পড়তাছে। বালতি না দিলে এতক্ষণ ঘর দুয়ার দরিয়া হয়ে যেত। হ, আসলেই তো বিরাট ভুল হইছে। আর কথা কইও না তুমি। আমরা গাছের দেখি বারিন্দার মাচাঙ্গা থেকে শুকনা খড়ি আনো কটা। খালি চুলাই কি আর রান্ধো নয়, খড়ি লাগে না? আচ্ছা, ছাগল ডিরে দেখছিলা? না। হাই হাই, চকিতে উঠাও নাই? ছাগল তো পানির থাকলে মইরা যাইবো। কে? বৃষ্টি হইলে প্রত্যেকদিন ছাগলের কুলে কইরা চকিতে তুলতে হইব? ওরা নিজে নিজে উঠতে পারে না? কইলাম না ঠাডা পড়তাছে, আমি দুয়ারে খিল দিয়া বইয়া রইছি। কও কি? সর্বনাশ! এরা হইল বুবা জাতি। এরার যত্নটা সবের আগে। হাইর কেন দাও। আরে কিছু হইব না, পানি থাকলে ছাগলের ব্যায়ামটা নিতে ঘরে টিকতে পারতা। এর নাম হইল ছাগল, ঠিক চকিতে উঠতে ঘুমাইতাছে। ধুরো, হাইর কেনটা দেও। খালি সেলু মেশিনের মতো বট 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 করো। দুনিয়ার সব ঠাডা তো তোমার মাথাত পড়নের লাইগা রেডি হইয়া রইছে। অত ডরাইলে দুনিয়া চলবো? কি কইলা? আমার ডরনি তোমার কাছে মস্করা? ধু, শালার মাইয়া জাতি হইল ঢঙ্গি জাতি। ছাগল ডিরে পানির থুইয়া নিজে ঘরে বইয়া রইছে কুনাক্কেলে। দেখছো নি, বাড়ির বউ এমন হইলে সংসার ভাইসা যাইব এমনেই। হায় 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 হায়, কি সর্বনাশ! এই শিলা, দেহ কারবার, চালাই আয় একবার। কি হইছে? ও আল্লাহ, এই কি হইছে? কোন না কে? ছাগল মইরা গেছে নি? আইতে কইলাম না চালাইয়া। ও মা গো, এটা কেডা? কেডা এই বেডি? এই চিনো তুমি? না, তা জেতা না মরা কেডা জানে। কলার ভেড়া যখন বাইশ আইছে, তাইলে মনে হয় সাপে কাটছে গো। বাসাইয়া দাও, ভালো তান্ত্রিকে পাইলে বাইসে যাইব। হাইর কেন্ডা আর একটু সামনে ধরো তো, মুখটার কাছে আনো। নাকে তো বাতাসের আনিগুনি নাই।
মইরা গেছে। এই লব করে লব কান্নাকার লাশ কেমনে আইলো আমরা উঠানো কত কি একটা জ্বালার মধ্যে পড়লাম। হ, বানে ভাইসে আইছে। ছাগলের ঘরের এই কোনাটায় পানির ধার কম, তাই এই জায়গাতেই বাজছে। কি করুন, নদীত ভাসাইয়া দিমু? তাইলে কি করতে চাও? চিনু না জানো না, আর এমন গাদলা দিনে গ্রামের মানুষের ডাকুনও তো যাইব না। বৃষ্টি তো কমা দিছে, মেম্বর রে খবরটা দিমু নাকি? হ, বেডার মাই মরছে, অহন সে আলগা ঝামেলা কান্দে নিব না। লত ঘরে ল, আমার ডর করতেছে। খুন খারাপই না অপমৃত্যু খেড়াই জানে। ভালো মরণ হইলে লাশ কেউ কলার ভেড়ায় বাইসা দেয়। হ, ঠিকই কইছো। কোন ঝামেলায় পইরা যামু তার ঠিক নাই। এক কাম করো, ছাগলের ঘর থাইকা দড়িয়ান ভেড়ার লগে বাইন্দা টাইনা নদীর দিয়ে আসি। উঠানে তো পানির ধার কম, হাতে ঠেললে সময় বেশি লাগবে। নদী কইলাম ভরা, খবরদার সাঁতরায় বেশি দূরে যাও না। কাম নাই, নদী তুমি নাই মই না, লাড়ি দিয়া ঠেললা এ আপদ বিদায় করো তো। তুমি এমন ডরে ঘামতাছো কে? তুমি না বলে ঠাডা ছাড়া আর কিছুই ডরাও না? হ, কইছে তোমারে। আমি না থাকলে তুমিও ডরাইতা। যাও যাও কাম করো। আবার কইলাম মেঘ উপর হইয়া নামা দিব, চাইয়া দেখো আসমান কেমন একেবারে শ্বাস করছে। আজ দিনটাই কেমন যেন আশ্চর্য কাটলো। লাশ দাফন কইরা আইলাম, গোসল দিয়া ঘরে যাবো, এর মধ্যে আবার লাশ। কি তুমি এত লাস লাস করতেছো কে? সরাও তো এই কলার বেড়া আমার উড়ানতে। এই ওই মাথা ঠেলা দাও। আরে এই দিকে না, পায়ের কাছে দাও। এইটা কি করলা? কোনো কাম মন লাগায় করতে পারো না? কইলাম পায়ের কাছ দিয়া ঠেলো, অহন হায় হায় গো, এই লাশ আমার বাড়িতে যাইতে চায় না নাকি? শরীরে যখন কোনো আঘাতের চিহ্ন নাই, এটা মনে হয় বিষ খাওয়া লাশ। কিন্তু মুখে তো কোনো সেফটি নাই। চুপ করো, লাস্টারে এমনি ভাষায় দিব নাকি? লাশ তো উল্টা হয়ে রয়েছে। অহন এই লাড়ি দিয়ে সোজা করো। আল্লাহ গো, কি বিপদে যে পড়লাম। যদি সত্য সত্যই সাপে কাটা হয়, ভেওড়ায় ভাষা লাশ এমনে এমনে ভাসাইয়া দিলে আমরা তো সারা জীবনের জন্য দোষী হইয়া থাক। থাক, পলার ভেওড়াই লাশটা তুইলা দেই শিলা। এই না না, খবরদার, এই লাশে তুমি হাত দিও না। খুব গুণা হইব কইলাম। নিজের আত্মীয় না, স্বজন না, চিনি না, জানি না, বেটি খারাপ না ভালা কেডা জানে। এ লাশ ছুইবা না। কি এর মধ্যে কি গীত জুড়াইলা? লাস্ট এমন উদ্দা কইরা গাঙে ভাসামু? তাইলে তুমি ধরো, তুলো। ও মা গো মা, এ পাগলে পাইছে। আমি ডরাইতাছি, লাশ ধরলে তো আমি মরেই যাবো। ডরে ঘুম খাওয়া হারাম হয়ে যাইব আমার। তাইলে কি করমু? এমনি পইরা থাক লাশ নাকি? ব্যাককল মহিলা, সরো। মানুষ মানুষই। ডাক্তার বেড়ারা সারাদিন কত অচেনা রুগী কাটাছিড়া করতেছে, তাগো গুণা হয় না? পাপ পুণ্য সোয়াব গুণা এইসব মাইন্ডসের মনের খেলা, আর কিছু না। পাপ ভাবলেই পাপ, আর না ভাবলে সব ঠিক। হ, কইছে তোমারে। হয়তো ভয় বা উদ্বেগে মানুষ ভুলই করে বেশি। কলা গাছের ভেলা ধাক্কাতে গিয়ে শিলা ভেলায় থাকা লাশটা পানিতে ফেলে দিল। কলিমুদ্দিন লাশটা এখানে উল্টে দিয়ে পাজা কোলে করে কলার ভেলায় শুইয়ে দিল। লাশের পোশাকই বলে দিচ্ছে উনি কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বাবু। এমনকি ওনার পায়ে বেশ সুন্দর রূপার নুপুরও রয়েছে। শিলা বলছিল উনি কি বাইজে ছিলেন নাকি? যদি তাই হয় তবে এ লাশে পাপ আছে। তাছাড়া শরীরে এত সোনা দানা নিয়ে মারা গেছে, অথচ তারপরও ওসব কেউ খুলে নেয়নি। সন্দেহের অতি সূক্ষ্ম বিচারে দ্রুত এ লাশ সরাতে চায় শিলা, কিন্তু অদ্ভুত এক ঘোর লাগা পরিবর্তন যেন কলিমুদ্দিনের চোখে মুখে। কি করছে লোকটা? এই অন্যায় ধর্মে সইবে তো? সইবে না। কি করতাছো তুমি এগুলান? সি 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 সি, সরো সরো কইলাম। লাশে শৈলে হাত দিবা না। আরে দেখো কি এটা, দেখছো কোমরে এটা একটা খুঁতি। ও মাবুদ, খুঁতি ভরা টেকা। শিলা,
সব আমাদের জন্য। এই খবরদার, ওই টাকায় হাত দিবা না, ওইসব পাপের টাকা। দেখতেছো না কেউ শুই নাই? ফালাও ফালাও তুমি এগুলান। চুপ, একদম চুপ মাইরা থাকো। এটা একটা ইশারা। এই নদীর পেট আমকুর সব কাইরা নিছে, আইস ফেরত দিছে। এই লাশ আমরার জন্য সৌভাগ্য বইয়া আনছে। তুমি বুঝতাছো না? আমারও তো বুঝার কাম নাই, যা বুঝি তা দিয়ে জীবন চলবো। তুমি কিন্তু কামটা অন্যায় করতেছো। রাইতের আন্ধারে লাশের শৈলে থাকা টাকা ঘরে নেওয়া উচিত না। গলার মালার ওজন আছে বউ। করু কি তুমি? এই তুমি পাগল হইছো? পাগল হইছো তুমি? অত ঢং বাদ দিয়া ধরো এইগুলা। ইসিরে, এক কানের ফুল তো নাই, কি সর্বনাশ! কয় আনা সোনার ফুল বা ছিল। এই নাও, এই আংটিটা তোমারে দিলাম। কই, হাত মুখ মাইরা না থাইকা আঙ্গুলটা দাও। তুমি যে এত লুবি, এইটা আমি স্বপ্নেও ভাবছি না। ওই রূপ কি? আমি কি মানুষের ঘর থেকে চুরি করতাছি? আমার বাড়ির উঠানে আইছে, তাই এইগুলানে আমার অধিকার। আমার ঘৃণা করতেছে তোমার এই রূপটা দেখা। কি এর ঘৃণা? আমার রূপে কি ঘাও হইছে? রূপে ঘা হইব কে? হইছে তো মনে, মনে লুবের ঘা হয়ে পছন্দ হচ্ছে। খাও তোমার মনে। স্যাবলন সুটার পানি দিয়া মনটারে ধুইয়া ঘরে যাও। ঢং করতাছে, কামের কাম কিছু নাই, খালি রং চং আর ঢং জানে। কি কইলা তুমি? ওইসি আমার মাথা শুনো নাই? কানে কি তালা দিছো? যাও যাও, ঘরে যাও তুমি। আমি কাম শেষ কইরা আইতাছি। সি 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 সি, মানুষের ভালো চেহারার নিচে যে এমন খারাপ আর বদ চেহারাও থাকে জানা ছিল না মাবুদ। যাইতে কইলাম না চোখের সামনে থেকে। শিলা, ওই শিলা, ঘর থেকে মায়ের পুরান সর্তাটা আনো তো। সরটা দিয়ে আবার কি কাম? তাড়াতাড়ি আনো, নাইলে আমি কইলাম আনা গুছুলে ঘরে ঢুকুন। কি করবা তুমি? ও হুনো লাস্টটা লয়ে বইয়া রইছো। শালার এই কেনি আঙ্গুলের আংটিটা কোনো মতেই খুলতাছে না। সাবান দিয়া চেষ্টা করলাম, তাও না। ও মাগো, এই সরটা দিয়া কি করবা? আঙ্গুলটা কাটলাম। দোহাই লাগে তোমার, লাসে সবই তো পাইছো। এই এক কুড়ি সোনার লাইগা লাসের আঙ্গুল কাটতো না তুমি? বাপের বাড়ি থাইকা কয়টা সোনার আংটি আনছো যে এই আংটিরে 1 কোটি সোনা কইতাছো? সোনার দাম দর জানো? খারাপ হইব, খুব খারাপ হইব ব্যাপারটা। লাসের আঙ্গুল কাটতে চাও তুমি কোন সাহসে? খারাপ ছাড়া ভালো কিছু তোমার মাথা তার মুখে আসে না শিলা। যাও, এইখানে সঙ্গের মতো খারাইয়া থাকো না। লাসের আঙ্গুল কাটা দেখা আবার হার্ট ফিল করতে পারো। হার্ট ফিল করে মরতে পারলে তো আমি বাঁচতামই। অহনেই মরতে চাও? তাহলে দিন রাত আমারে সাপ দিব কেডা? ঢঙের কান্দা কান্দ না। আসমানের কান্দনেই দুনিয়া ভাইসা যাইতাছে, আবার তোমার কান্দন খাড়াইয়া দেখবো কেডা? সে রাতে খিচুড়ি আর হাঁসের ডিম ভাজার সঙ্গে শুকনো মরিচ ভাজা ভর্তার কোনো ঘ্রাণ শিলা পায়নি, খেতেও পারেনি। সারা রাতই কেঁদেছে, কারণ কলিমুদ্দিনের লোভী চকচকে চোখ দুটোতে শিলা ভয়ঙ্কর ধ্বংস দেখতে পেয়েছে। শিলা ভাবত তার স্বামী খুব ভালো মনের মানুষ, কিন্তু সে ভাবনাই আজ লোভের চোরাবালিতে তলিয়ে গেল। একটাবার শিলার কথা শুনল না কলিমুদ্দিন। এটাও যে কত বড় অপমানের একজন স্ত্রীর কাছে, সে জ্বালা না হয় নাই বলল। লাশটাকে বড় নদীতে ভাসিয়ে আচ্ছা করে সাবানে ফেনা তুলে গোসল করে ফেলল। ফুরফুরে মেজাজ নিয়ে ঘরে ঢুকেছে কলিমুদ্দিন। চোখে মুখে তার আনন্দ আর উচ্ছ্বাস যেন ঠিকরে বেরুচ্ছে। লাশের গায়ে সমস্ত গয়না, কোমরে বাঁধা খুঁতির টাকা নিয়ে ক্ষান্ত হয়নি কলিমুদ্দিন। শেষ পর্যন্ত লাশের কনিষ্ঠ আঙুল কেটে ওই ছোট্ট পাথরের আংটিটাও হাতিয়ে নিয়েছে। এক বিন্দু খারাপ লাগা তাকে স্পর্শ করলো না। পেট ভরে খিচুড়ি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে আবার। এতটুকু ভয় বা অস্বস্তি নেই লোকটার। পাপবোধ কি সে জানেই না? রাতভর কলিমুদ্দিন কিছুক্ষণ পরপর টাকা পয়সা নিয়ে তার প্ল্যান আর স্বপ্নের কথা নির্লজ্জের মতো শিলাকে শুনিয়েছে। হায়, মানুষ কত অদ্ভুত জাতি। তারপর
তারপর থেকেই মানে সব ভৌতিক কর্মকাণ্ড শুরু হয়, তাই না? বাবাজি, আপনি এত কথার ফোড়ন কাটেন কেন? এত ঘন ঘন মানে বেশি ফোড়নে তরকারি কইলাম তিতা হইয়া যায়। ও আচ্ছা আচ্ছা, সরি আসলে এমনভাবে গল্পে ঢুকে গিয়েছিলাম, হঠাৎ আপনি চুপ করে গেছেন, তাই অস্থির বোধ করছিলাম, আসলে প্রশ্ন করে ফেলেছি। আই এম সো সরি। আপনি বলেন, কন্টিনিউ। আমার কথার মধ্যে আর ফোড়ন কাটতেন না। আমি কইতাছি একটু জিরাইয়া লই। আমার কথার মধ্যে কেউ কথা কইলে আমার খুব অসুবিধা হয় বাবাজি। গপ্পটা মন লাগাইয়া শুনেন, বুঝতে কোনো অসুবিধা হইব না। জি আচ্ছা, আপনি পানি খাবেন একটু? না, কুয়াশা। আরজি সমন্বয় আর একবারও গল্পের মাঝখানে কথা বা প্রশ্নের ফোড়ন কাটেনি, পাছে ঘন ঘন ফোড়নে গল্পের স্বাদ সত্যি তেতো হয়ে যায়। জোড়াফ্রুর বয়স্ক ভদ্রলোক তার গল্পের মায়াজাল আবারও ছড়িয়ে দিলেন, আর তাতে মন্ত্রমুগ্ধের মতো স্টুডিওর প্রত্যেকটা লোক গল্পের মিহি জালে সুদূর কোনো সময়ের পিছুটাকে চলতে লাগলো, যেন কোনো আশ্চর্য জাদুকর মানুষের চোখে অতীত গল্পের পট্টি বেঁধে দিয়ে বসে আছে, এবং গল্পের জাদুকর টানে পট্টি বাঁধা সব কয়টা চোখ এক মোহময় অতীতে ছুটে বেড়াচ্ছে তারই ইশারায়। এতে তার প্রশান্তি হচ্ছে না অস্বস্তি হচ্ছে তা বোঝার ক্ষমতা কারণ নেই, কেননা যে জাদুকর তার জীবনের শ্রেষ্ঠ জাদুটা মানুষকে দেখায় তার কৌশল সে আগাগোড়াই গোপন রাখে। আমরা আবারও গল্পে ভাসি, চলুন। শিলা, টেরাঙ্কের চাবিটা দেওছে। চাবি তো বিছানার তলেই আছে, লইয়া লও। আমার হাতে কাম দেখতেছো না? যত কামি থাকুক, স্বামীর অর্ডারের লগে লগে তা পালন করতে হয়। ওইসব কথা সৎ ভালো স্বামীর বেলায় খাটে। তোমার মতো মানুষের অর্ডার না শুনলে বরং মনটায় আরাম পাই আমি। তুমি কইলাম বেশি বাড়াবাড়ি করতাছো। এতদিন হইয়া গেল, অহনো ঘটনাটা ভুলতে পারতাছো না। সব সময় আমার লাগে স্যাত স্যাত করো। এইটা কইলাম আমি সহ্য করবো না। আমার ভালো মানুষ এটাই দেখছো, খারাপটা দেখো নাই। তা অত ভালা মানুষ তুমি অসহ্য হইয়া কি করবা আমারে? ছর্তা দিয়ে গলা কাটবা? ওই কাজে তো আবার তুমি উস্তাদ। লুভি রে লুভি একটা, ঘৃণা করে আমার। সি রাখ, এর বিহিত করতাছি। অত সি আর স্বামীরে ঘিন্না সব সুইটটা যাইব। কুত্তার বেকা ল্যাঞ্জা সুজা করতে হইলে লুহার চুঙ্গায় ভরতে হয়, ব্যবস্থা নিতাছি। লুহার সুঙ্গাকে আরো কিছু করলেও আমি সত্য কথা 100 বার কমো, তুমি একটা লুভি মানুষ। হাই হাই, আমার পাথরের আংটিটা কই গেল শিলা? তুমি সরাইছো? টেরাঙ্কে সব আছে, খালি ওই আংটিটাই নাই। কথা কও না কে? আমারে কেউ হীরা দিলেও ওইসব মরা মানুষের ভালো না খারাপ জিনিস ওইসবে শিলার চোখ পড়বো না। শিলা গরিব ঘরের ঠিকই, কিন্তু লুভ লালসা তার নাই। বক্তৃতা পরে দেও। আংটিটা দেখছো তুমি নাকি ফালাইয়া দিছো? সর্বনাশ। হেই বাইজি বেটির জিনিসপত্র যদি মাছ গাঙ্গে ফালাইতে পারতাম তাইলে আমার সংসার থেকে পাপের ছায়া দূর হইতো, কিন্তু সেটা তো আর পারতাছি না। আর জল্লা পুরা মরতাছি দিন রাত। ও মাবুদ, পাইছি। কি ভয়টাই না পাইছিলাম। বেশি যত্ন কইরা তোমার এই সুনুর কৌটায় রাখছিলাম। মাথা নষ্ট, নিজেই ভুইলা গেছি। আজ শহরে কিছু জিনিস বেচুম। যা খুশি করো গা, আমারে শুনাইতেছো কে? কইতাছি কারণ ছাগল গুলানো বেচুম, যাতে মাইনসে বুঝে ছাগল বেচার টাকা আর হাতের জমাইনা টাকা দিয়া কলিমুদ্দিন নয়া ব্যবসা শুরু করছে। টাকাটা যদি সৎ কামাই হইতো তাইলে আর অত ডর ভয় ছলচাতুরি প্রয়োজন হইতো না। তা নয়া ব্যবসা চিন্তা করে ফেলাইছো, কিছুই তো জানলাম না শুনলাম না। তুমি তো আমার লগে কথাই কও না। তোমারা কি কমো? মেম্বাররে ধইরা বাজারে একটা একচালা দোকান নিছি, কসমেটিকের ব্যবসা শুরু করব।
বকুল ফুল মালাটায় প্রায় 3.5 ভরি সোনা ছিল। কলিমুদ্দিন শুধু মালাটাই বিক্রি করলো। কানপাশা একটা বলে বিক্রি করার সাহস পেল না। আংটি 3টাও চেপে গেল। যদি ওকে কেউ চোর ভাবে। আর ক্ষতির ভেজা টাকা শুকোনোর পর যা পেল তা খুব বেশি নয়। সনাতনী সোনার দাম পেলেও যা টাকা পেয়েছে তা ঢের। সঙ্গে ছাগল বিক্রির মহা আনন্দে কলিমুদ্দিনের দিন কাটছে। বাজারে দোকান, হাতে কাঁচা পয়সা, খুব ফুরফুরে মেজাজ। দোকানের জন্য একটা ভালো মোবাইলও কিনেছে, তাতে রেডিও চলে। আজকাল আলাদা আর গান শোনা লাগে না। প্রায় প্রতি সপ্তাহে বড়গঞ্জে যাওয়া আসা বেড়েছে। ওইখানের এক শ্যাঁকড়াকে পাথরের আংটিটা দেখিয়েছিল। কিছু না, কি পাথর তাই জানার কৌতূহল। এইটুকুন পাথরেরই নাকি খুব দাম। এই পাথরের আংটি হাতে পড়ে থাকলে ব্যবসা বাণিজ্য জীবনযাপনে শুধু সৌভাগ্যের বন্যা বইবে। কলিমুদ্দিন ঠিক করে ফেললো এই আংটি সেই পড়বে। কিন্তু কোনো আঙ্গুলে হচ্ছে না। কনিষ্ঠ আঙুলের 2 কর পর্যন্ত গিয়ে ঠেকছে। তাতে কি, ওইভাবেই পড়বে। বাকি 2টা আংটি আর একখানা কানপাশা আবার যত্ন করে ট্রাঙ্কে তালা দিয়ে রাখলো। থাক, ওসব ঘরের লক্ষ্মী। ততদিনে শিলা হাল ছেড়ে দিয়ে সংসারে স্বাভাবিক হয়েছে প্রায়। কি করবে? কে দাম দেবে তার ভাবনার? তাছাড়া পানিতে থেকে কুমিরের সঙ্গে কতদিন লড়াই চলে। দিন দিন সংসারের রূপ বদলে যাচ্ছে। সবার মুখে ধন্যি ধন্যি। কিন্তু বছর ঘুরে আষাঢ় মাস আসতেই ঘটল ঘোর বিপত্তি। একদিন ভর সন্ধ্যায় শিলা দেখে দূরও বৃষ্টি না বাদলা না, আসমানটা একটু গাল ফুলাইলেই পুট্টুস করে কারেন্টটা নাইগা। কই কিছুই তো দেখতাছি না। কই যে থুইলাম? টেবিলে সব সময় গ্যাস লাইটটা থায়, অন কিচ্ছু পাইতাছি না। উমাগো, কেডা ওইখানে? ট্যারাঙ্কের উপরে কেডা বইয়া রইছে? আমি ধরে নিতে আইছি। কেডা তুমি? ঘরে ঢুকছো কেমনে? তখন তো দেখি নাই। আমারে চিনোস না? ভালো কইরা দেখ মুখটা। কেডা তুমি? চিনলাম না তো। আমি কলার বেলায় বাসা লাশ, মইরা গেছি কবে। কি কইতেছ? ও মা গো, ভূত! বাঁচাও আমারে! সে তো দোকান থেকে আসতে না 10টা। আমি এখন কি করি? আগুন, আগুনের কাছে থাকি, মেসাতে রাখি। কিছু করতে হইব না। চল আমার সাথে। কই যাবো আমি? মাছ নদীতে সেইখানে তোর স্বামী আমারে বাসাইয়া দিয়েছিল, সেইখানে। না না, আমারে মাইরো না বইন। আমার তো কোনো দোষ নাই। আমার স্বামী অন্যায় করছে, তোমার গয়না গাড়ি দিছে, তারে ডর দাও। আমারে কে? আগে তোরে মারমু, তারপর তোর শৈলে বর কইরা তোর স্বামী রে। আল্লাহ, আল্লাহ বাঁচাও আমারে। না না, হাইট কেন ছাড়ুন যাইব না। ও মা, আমার মাথা ঘুরতেছে কেমন, চোখে কিছু দেখতেছি না কে। ও মা, দুনিয়াদারি এমন আন্ধার হয়ে যেতেছে কে। ও মা গো। শিলা, এই শিলা, কি হয়েছে তোমার? ফিট হইয়া ঘরে পইরা আসিলা তো, শরীর খারাপ লাগতাছে? তো তুমি আইছো? আমি ফেলে বাচ্চা আছি। ওই লাশের পেট নিয়ে আমারে মারে নাই। কি কইতাছো? ডরাইছো নি? কিছু দেখছো? কই গেছিলা? নদীর কানিত? শেওড়া গাছের তলে চুল আউলাইয়া ঘুরছো নি? কথা কেউ না কে? আমি কোনোখানে যাই নাই গো। পেট নিয়ে আমার ঘরেই বাসা বাঁধে। টেরাঙ্কের ওপর লাশের ওই বাইজি বেড়ি বই আসিল। আমারে মায়েরা পালাইব কইয়া গেছে। সত্য, অহন কি হইব? তোমারে আমি বারে বারে কইছিলাম ওই লাশের জিনিসে হাত দিও না। অহন কি করুম আমি? হেই, ধুর, কি যে কও তুমি? কোন কালের ঘটনা আমি তো ভুল গেছি। আর মরা লাশ এতদিন পরে ঘরে আসবো, ভুল দেখছো। তুমি ডরাও বেশি, তাই তোমার চোখে কল্পনায় ওসব ভাসছে। কই, আমার সামনে তো পড়লো না।
ভুল না, সত্য সত্য দেখছি আমারে নদীত নিয়ে মারবো কইছে। ওই লাশের পেতনি যদি কাউরে মারে তাইলে আগে আমারে মারবো ব্যাককর। আমি তার জিনিসপত্র লইছি, তুমি তো সুইয়াও দেখো নাই। এই যে এত রাইতে একলা বাজার থেকে আইলাম, কই পথে তো কিছু দেখলাম না। তোমার মাথাটা নষ্ট হইয়া যাইতাছে, খালি বেহুদা চিন্তা করো। যাও এক গ্লাস পানি দাও। আমারে মাইরাই তো পরে তোমারে। পানি চাইলাম না, এক গ্লাস। তিয়াস লাগছে, পরে তোমার ভূত পেতনির গপ্প শুনুনে। পানি দাও তো আগে। কি গ্লাসের পানি এমন ঢলের পানির মতো ঘোলা কে? খুলা হইব কে? আমি তো কলসি থেকেই পরিষ্কার পানি দিলাম। ও আমাকে গ্লাসের নিচে এটা কি শিলা? কই দেহি। ও মাবুদ, এটা তো একটা কাটা আঙ্গুল, গ্যালাসে ভাইসে উঠছে। কি সর্বনাশ হইছে রে! পেতনি তো ভালো মতোই আমার ঘরে গাইরা বইছে। দেখছো, বিশ্বাস হইছে এখন? এটা হোক কাটা আঙ্গুল মানে কি? মানে তুমি যে ওই লাশের আঙ্গুল কাটছিলা সেটা ফিরত আইছে গো। আমি তো কিছুই বুঝতাছি না, এতদিন পরে এমন আশ্চর্য ঘটনা ঘটার কারণটা কি? হাই হাই, আমার আঙ্গুলের আংটি কই? আমার সৌভাগ্যের আংটি হারাইয়া ফেলাইছি শিলা। অহন সৌভাগ্য ভাবতেছো? বাড়িতে কি শুরু হইতাছে ভাবতেছো একবার? কি করি এখন? বাজারে খুঁজতে আসি, যেখানে যেখানে গেছিলাম সেই সব জায়গাতে একবার ঘুরান দিয়ে হাই। কাটা আঙ্গুল দেখো তোমার ডর করতেছে না? তুমি কি মানুষ না অন্য প্রাণী? ও মাবুদ, ওই দেখো ট্যাঙ্কের উপরটা কেমন সপসপা ভিজা। লাশের বেডি ওইখানে বইয়া আসিল। তুমি আমার একলা তুই বাইরে যাইও না। তুমি বুঝতাছো না, আংটি হারাইয়া ফেলাইছি বলিলাই লাশ আর কাটা আঙ্গুল দেখা দিছে, নাইলে এতদিন তো ওইসবের উৎপাত ছিল না। তাইলে তুমি আমারও লগে নেও। আরে না না, আমি কই কই যামু, ঠিক আছে। তুমি এত ত্যাক্ত করো কে কৌশে শিলা? আমার খুব ডর করতেছে। খামাখা ডরানি তোমার একটা বদ অভ্যাস। আমি গেলাম। তন্ন তন্ন করে খুঁজেও কলিমুদ্দিন তার সৌভাগ্যের আংটিটা পেল না। যেসব জায়গায় তার যাতায়াত বা আজ সারাদিন যাওয়া আসা করেছে তার সকল সম্ভাব্য স্থানে, এমনকি যেখানে কালেভদ্রে যায় না সেখানেও খুঁজেছে, যেখানে কালেভদ্রে যায় সেখানেও খুঁজেছে। না, নেই। হঠাৎ শিলার কথা মনে পড়ল, সঙ্গে পানির গ্লাসে ভেসে ওঠা আচমকা ওই কাটা আঙুলটার কথা। গায়ে কাঁটা দিয়ে উঠল। এই প্রথম কলিমুদ্দিনের ভয় লাগছে। ও তো ভীতু নয়, তবে ভয় পাচ্ছে কেন? মরা মানুষের কাটা একটা আঙুলের আর কি ক্ষমতা থাকতে পারে? কিন্তু আঙুলটা যে ও নিজের হাতে কেটেছে তা তো অস্বীকার করা যায় না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মৃত মানুষটার কাটা আঙুলটা কলিমুদ্দিনের পানির গ্লাসে কেন আসবে? এতদিন পর এই অলৌকিক ঘটনার মানে কি? তবে কি পাপ কখনো চাপা থাকে না, নাকি অন্য কোনো ভয়ঙ্কর অশুভ ঘটনার প্রথম লক্ষণ এটা? দ্রুত পায়ে কলিমুদ্দিন বাড়ি পৌঁছল, কিন্তু ভেতরে ভেতরে হৃৎপিণ্ডের ধুকপুকানি বারবার ওকে মনে করিয়ে দিচ্ছে কলিমুদ্দিন আজ ভীষণ ভীত। ওমা, তুমি এমন ভিজা কাপড়ে বই আছো কে? গোসল করছি, গাঙ্গে গেছিলাম, ডুব দিয়ে আসছি মাত্র। কি এত রাইতে গাঙ্গে গেছিলাম মানে? হইছে কি তোমার? এই বেশি ডরাইছো নাকি? যাও যাও, শাড়ি বদলাও, ঠান্ডা লাগবো। আংটি পাইছো? না, গেলা না শাড়ি বদলাইতে? অসুখ বিসুখ বাঁধাইতে চাও নাকি? ঘরের বউ রুগনা হইয়া কুকু করলে আমার মিজাজ কইলাম খুব খারাপ হয়। এই এমন বেহুদা হাসতাছো কে? ও হাসবাই তো, আমার আংটি হারাইছে, তোমার তো খুব সুখ লাগতাছে, তাই না? কলিমতি, ও কলিমতি, তুমি ঘরে দুয়ার দিয়ে কি করো? তোমার বউয়ের লাশ তো বাঁচতেছে।
কি শিলার লাশ গাঙে ভাসতাছে? তাইলে আমার ঘরে কেটা? শিলার রহস্যজনক মৃত্যু কলিমুদ্দিনকে ভীষণভাবে নাড়া দিল। সাহসী বাঁধন ছাড়া কলিমুদ্দিন এখন খুব শান্ত আর ভীতু মানুষে পরিণত হয়েছে। খুটখাট শব্দ শুনলেই হরিণের মতো চমকে ওঠে। বজ্রপাতের শব্দে কানে দুহাতে তালু শক্ত করে চেপে ধরে। কেমন যেন অন্যরকম উদাসী হয়ে সারাদিন বাজারে ঘুরে বেড়ায়, ঘরে ফিরতে চায় না। যেন কোনো তাড়া নেই ওর। তার কারণ প্রতি রাতে ঘরে ফিরে দেখে তার জন্য দুইজন অশরীরী মহিলা ঘরে অপেক্ষা করছে। একজন শিলা, হাতে সব সময় স্বচ্ছ কাঁচের গ্লাসে কাটা আঙুলে ভেসে থাকা পানির গ্লাস, সে পানি কলিমুদ্দিন কোনোদিনই পান করতে পারে না। আরেকজন সেই লাশের ভদ্রমহিলা, যিনি ট্রাঙ্কের ওপর বসে ভয়ঙ্কর দৃষ্টিতে কলিমুদ্দিনের ভেতরের সমস্ত ভয় দেখে অট্ট হাসিতে ভেঙে পড়ে। দুইজনের শরীরেই থাকে ভেজা শাড়ি। আজ এত দেরি, ঘরে আসতে মন চায় না। নাও পানিটা খাইয়া লও। আর কতদিন আমার শাস্তি দিবা? কতবার মাপসামো কত, পায়ে পর্যন্ত ধরছি, তবু তোমরা আমারে জ্বালাইতাছো। বাড়ি ঘর সাইডা ভিন গ্রামে গেলাম, সেই আনেও পিছু ছাড়ো নাই। তার চাইয়া গাঙ্গে চুবাইয়া মাইরা ফালাও না আমারে। এত তাড়াতাড়ি মরতে চাস তুই? তা তো হইব না, ধরে আরো শাস্তি পাইতে হইব। আর কি শাস্তি বাকি আছে? আমি তো শেষ। পানিটা খাও, খাও, আমরা দেখি। না না, মরা মানুষের আঙ্গুল চুবানি পানি আমি খাবো না, কিছুতেই না। সাইডা দাও আমারে, সাইডা দাও। আংটির লোভে মরা মানুষের আঙ্গুল কাটা যেমন মজার, তেমন মজার এই পানি খা খা খা। তোমার আঙ্গুল কাটটা ভুল করছি। তোমার টাকা বাকি সব গয়না সব ওই ট্যাঙ্কে আছে। আংটিটা তো আমি অনেক খুঁজছি, পাই নাই। বকুল চেনটা যে শেখরাটার কাছে বেচছিলাম, সে শেখরা ইন্ডিয়া গেছে গা। তারে পাইলে কিছু একটা করা যাইতো। আমারে মাফ কইরা দাও এইবার। ওই আংটি আমার চাই, ওইটা আমার মায়ের দেয়া শেষ চিহ্ন। ওই আংটির জন্য আমার কত বড় সর্বনাশ হয়েছে তুই জানোস না? আরে তোমার জন্য খুব মায়া হয়। সামান্য কয়টা টাকা আর গয়নার লোভে তোমার কি দশা দেখো। শিলা, শিলা, তুমি তো আমার স্ত্রী আছিলা, তুমি কেমনে বদ আত্মার সঙ্গ লইলা? আচ্ছা, এরা কি সত্যই ভূত? ভূত প্রেত কি সিসি করতে পারে, নাকি সব আমার গরম মাথার কল্পনা? মাবুদ, মাবুদ, কও না আমি কি করব? নিচে নিচে মইরা যাওয়া তো আরো বড় পাপ। আমার মাথা ভূতের ব্যারাম হইছে না তো? ভূত না প্রেত, দেখ এবার। অদ্ভুত এক অসুখে পড়ল কলিমুদ্দিন। পানি দেখলেই বমি, কোনোভাবেই তাকে পানি খাওয়ানো যাচ্ছে না। হাসপাতালে দীর্ঘদিন স্যালাইন দিয়ে রাখা হলো। সুস্থ হয়ে ফেরার পর গ্রামের সবাই বলল, বউ মারা গেছে এতদিন, এবার একটা বিয়ে থা করো। খালি ঘরে থাকলে আবার শরীরে মনের আবল তাবল রোগ হবে। কলিমুদ্দিনের মনে ভীষণ একটা ভয় ঢুকে গেছে। না কোনো ভূত প্রেত অশরীরী নয়, তার ভয় সে কি আর কোনোদিনই তৃপ্তি নিয়ে পানি খেতে পারবে না। মনের ভয় লুকিয়ে দেখে শুনে বিয়ে করলো আবার। যা হবার তা হবে। ভূতপ্রেত যখন তার নিজের ঘরে বাসা বেঁধেছেই, তখন সঙ্গে একজন সঙ্গিনী হলে ভয়টা তো কিছুটা কমবে।
করিমউদ্দিন ভেবে রেখেছে তার সাথে যা যা ঘটেছে সব সত্যি সে তার নতুন বউকে বলবে, যাতে নতুন মানুষ তাকে বিশ্বাস করে এবং পাশে থাকে। দেখো বউ, আমি অবস্থা সম্পন্ন ঘরের ছেলে আছিলাম। এই নদীর পেটে আমাদের মেলা সম্পদ গেছে, এতে অবশ্য দুঃখ করি না। টাকা পয়সা ধন সম্পদ এইসব নিয়ে কেউ কব্বরে যাইতে পারে না। আমার জীবনের কিছু ভুল সিদ্ধান্তের জন্য আমি অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করছি। এই শুনতে পাইতাছো? খালি মাথা নাড়াইলে হইব, কথা কও। তোমার গলার মিঠা কথা দুইটা শুনি। আচ্ছা, তুমি খুব শান্ত স্বভাবের মেয়ে, এইটা অবশ্য আমার জন্য সৌভাগ্য। আমি অল্পতেই চইট্টা যাওয়া পাবলিক। আমার আগের বউ আমার মতো শর্ট টেম্পার ছিল, তাই সংসারে সব সময় কাউ কাউ কাজ্জা ফ্যাসাদ লাইগাই থাকতো। তার সবই ভালো আছিল, কিন্তু মুখ খুব লড়াইতো। কি কথা কইবা না? শুনো, বেডা ছেলেদের সাথে কথা বলতে হয় নরম সুরে। বেডা ছেলেরা হইল বাঁশের বাঁশি, নরম কইরা আদরের সাথে ফু দিবা, সুরের জাদুতে ভাইসা যাইব। আর যদি জুড়ে উল্টা সিধা ফু মারো, তাইলে খামাখা খালি দমই নষ্ট হইব। সুর তো না, কড়া বাতাসের চিক্কুর বাড়াইব। তুমি লেখাপড়া জানা মাইয়া, আমার কথা বুঝতাছো তো? শুনো, অত বড় ঘুমটা দেওয়ান লাগবো না। ও আর একটা কথা, তুমি তো সবই শুনছো জানছো। আমার অসুখটাতে মেলা টাকা পয়সা খরচা হইছে। তয় দোকান চালু হইলে তোমার সংসার আবার ভইরা উঠব। তুমি একটা কথাও কইতাছো না, কারণটা কি? শরম পাইতাছো? পপি, ও পপি, এক গ্লাস পানি দিই তোমারে। হেই, কেডা কেডা কথা কয়? পপি, তোমার গলার সুরটা এমন কে? আর আমারে তুমি পানি খাইতে কইলা কে? এতগুলান কথা একদমই কইলা গলা শুকায় গেছে না? খাও, এক গ্লাস পানি খাও, এরপর আবার নতুন বইয়ের লগে গপসপ কইরো। কি তুমি বউ সাজ্জা বই আসো? পপি কই? তোমার সাদের পুপি আবার কই থাকবো? গাঙ্গে ভাসতাছে। আমি আর সে একসাথে তারে ডুবাইয়া মারছি। খুব দরপর করছে নয়া বউটা। এই এইটা কেন করলা শিলা? ও তো নির্দোষী। আমারে গাঙ্গে ডুবাইয়া মাইরা তুই শান্তিতে সংসার করবি? তোর জন্য আমারে ওই আত্মা গাঙ্গে চুবাইয়া কষ্ট দিয়া মারছে। এত কষ্ট, আর তুই আমারে থুইয়া নয়া বউ লইয়া শান্তি সংসার পাতবি? কোনোদিনও না। আমারে তোমরা গাঙ্গে সুবায় মারতাছো না কেন? এত বড় অসুখটা থাইকে উঠলাম, তাও কি পাপ কাটা গেল না? না, তুই আমার শখের আংটিটা দখল করছিলি। আমি তোর জীবনের কোনো শখ পূরণ করতে দিব না। খা, এই বিষাক্ত পানি খা। না না না, আমি কিছুতেই এই পানি খাম না। তাইলে দেখ কি করি। সব কয়টা আঙ্গুল কাইটটা দেছিলা। অনেক দিন 10 আঙ্গুলের মজা ভোগ করছে। না না শিলা, শিলা প্রায় ধরি শিলা।
কুয়াশা। অদ্ভুত সে অসভ্য যে কলিমুদ্দিনকে আর ছাড়ল না। কতদিন আর পানি না খেয়ে বাঁচা যায়? শেষমেশ লাশের কাটা আঙুল সহ পানি পান করলো কলিমুদ্দিন। অশরীরীর তীব্র ক্ষোভের শাস্তি হিসেবে কলিম তার 2 হাতের 10 আঙুলই হারালো। ডাক্তার, কবিরাজ, বদ্যির নানা চিকিৎসায় 9টা আঙুলের ঘা শুকিয়েছে ঠিকই, কিন্তু বাম হাতের কনিষ্ঠ কাটা আঙুলের ঘা এখনও দগদগে। লোকসমাজে ওই আঙুল বের করার কোনো উপায় নেই। কলিমুদ্দিন এখনও গাছন্ত ঔষধ ব্যবহার করে। সাদা ব্যান্ডেজ কাপড় দিয়ে জড়িয়ে তাতে ছোট্ট পলিথিন দিয়ে আঙুলের অংশটা সবার আড়াল করে চলে। তারপরও বেশিক্ষণ ব্যান্ডেজ থাকলে চুইয়ে লালচে রক্তের ফোঁটা বা সাদা সবুজ মাংস পাচা পুজের রস গড়িয়ে পড়ে। এত শাস্তি সামান্য একটা আংটির লোভে! একদিকে কাটা আঙুলের অস্বস্তি, অন্যদিকে গ্লাসে ভেসে থাকা মৃত মানুষের আঙুল সহ পানি পান, তাতেও হয়নি। এমন মন্দভাগ্য নিয়ে বুঝি কলিমুদ্দিন দুনিয়ায় এসেছে। নইলে এত শাস্তির পর আবার এক দফা শাস্তি পেতে হবে তাকে। পপি মানে কলিমুদ্দিনের দ্বিতীয় স্ত্রীর দারোগা দাদা পপির মৃত্যুর জন্য কলিমকেই দায়ী করে মার্ডার কেস করে দিলেন। ব্যাস, আর কি, শাস্তির 16 কলা পূর্ণ হবে এবার। প্রথমে কষ্ট হলেও হঠাৎ কলিমুদ্দিনের ভেতরে ভেতরে খবরটা তাকে আনন্দ দিচ্ছে, কারণ এইবার কই শিলা, কই তোমার সেই সই? দুইজনে মিল্লা আমার জীবনটা শেষ কইরা দিছো। এইবার কি করবা? খবর পাইছি আমার নামে মার্ডার কেস দিছে। না, পালামু না, আমি পালামু না। কাইল পুলিশ আইসা আমারে ধইরা নিব, শহরের জেলখানায় আমি যামু। তগর মতো শয়তান পিশাচের হাত থাইকা আমার মুক্তি। তোর কোনো মুক্তি নাই। আছে, আছে, মুক্তি আছে। জেলখানায় মেলা মানুষ, অত মানুষের লগে থাকলে আমার আর ডর থাকবো না। তুইও তাইলে ডরাস? মানুষের মিছিলে গেলেও তুই আমাগরে ঠিকই কাছে পাইবি সব সময়। আমি তোরে ছাড়বো না। তোর বসিলা যতদিন তোরে ছাড়বো না, ততদিন আমিও ছাড়বো না। আমি এইখানে থাকলেও তোর শিলার বদাত্তা তোর সাথে সাথে সবখানে যাইতে পারবো। আর একদিন শিলার শৈলে ভর কইরা আমিও সমস্যা কি? কি করতেছস? ভাই, ভাই কি হয়েছে? লাথি দিতাছেন কে? আমি কি করছি? আমি কি করছি? আমার সমস্যা বিদায় বলাইছস? সেই হুশ আছে? তুই তো বড় হিরোইন ছিলে, শরীরের কোনো স্যাদ ব্যাদ নাই, নিশায় সব বোধ বুদ্ধি খাইয়া ফেলাইছস না? তাই তো খুব স্যার কাটিং দেখা তো পাক্কা খুনি মনে হয় না। নিশার দোষে নয়া বউরে খুন করছিলি না রে? যা যা, লুঙ্গি জামা বদলায় যা। আমি খুনি না ভাই। আর এই দেখেন, শরীরের জামাটাও ভিজা। আমি একটা বিরাট অসুখে পড়ছি। অসুখটা লোভের। আপনি যা ভাবতাছেন তা না। আমার কাহিনীটা মন দিয়ে শুনেন, তাইলেই বুঝবেন। সিগারেট আছে? না ভাই, বিড়ি আছে? আমি কোনো নেশা জাতীয় জিনিস খাই না।
শালা ধান্দাবাজ পাবলিক, দেশটা বুঝে গেছে গা। দেশের লগে লগে এইসব ধান্দাবাজ পাবলিক জেলখানাতে বুঝে গেছে গা। শালা আপনি তো জোড়া খুনের আসামি, তাগো আত্মা কোনোদিন দেখছেন মনা ভাই? মনার কইলজা কোনো তিতির কইলজা না যে ভূত প্রেত সামনে দিয়ে ঘুরে বেড়াইব। জায়গা মতন একটা পোজ দিব, সারা রাত তার খবর শেষ। এই দেখেন, এই কি কত বড় আকাম করছস রে? আঙ্গুলটা কাইটা রাখছস, দুই হাতের আঙ্গুলি তো গাড়া তোর। এইখানে একবার দেখেন চাইয়া। দেখছেন? কি এনে? আমি তো কিছুই দেখতেছি না। সময় হোক, সময় হইলে সব পরিষ্কার দেখতে পারবে। আমি আমার জীবন দিয়ে এটা বুঝছি, পাপ পাপেরও ছাড়ে না। মনা ভাই, জেলখানায়ও আমার শান্তি নাই। একজন দূরে বইয়া আমারে দেহে, আর একজন আসে নাই, তাই সারা শরীর ভিজা থাকে। কস কি? এমন দান্দাবাজির কাহিনী তো জীবনে শুনে নাই। ধান্দাবাজি না মনা ভাই, এই আশ্চর্য ঘটনা আমার জীবনেরই ঘটনা। এই দুনিয়াতে ঘটতাছে জবর আশ্চর্য বিষয়, আমরা কয়জনে তার খবর রাখি। ওই অত উদাস হইতাছস কে? সাফ সাফ কাহিনীটা কও শুনি। এটা জেলখানা, সেই না তোরা তো ওভার অ্যাক্টিং কেউ পয়সা দিয়ে দেখতো না। কথা সত্য, যার যার হিসাব তার তার। আরে কাহিনীটা কও। গ্রামের লোকের সহযোগিতায় কলিমুদ্দিন ছাড়া পেল। জেলখানায় কলিমুদ্দিনের জীবনের পুরো ঘটনা শুনে মনা ভাই খুব আফসোস করে বলল, এমন আশ্চর্য ঘটনা রেডিও টিভিতে রেকর্ড করে রাখতে হয়। এদিকে পপির দারোগা দাদা গ্রামবাসীর কাছ থেকে সব জেনে ভেসে আসা মহিলা লাশের নতুন গল্প উদ্ধার করে। ভদ্রমহিলা সায়রা বানু সত্যি সত্যি বাইজির মেয়ে। তার বাবার নামই লেখা ছিল ওই কনিষ্ঠ আঙুলের আংটির ভেতরে। সে কথাটা সায়রা বানু তার স্বামীকে জানাতে পারেনি। তার আগেই পানিতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে পরিষ্কার কাঁচের গ্লাসে সে পানি সায়রা বানুর স্বামী সায়রা বানুকে খাইয়ে দেয়। ঘুমের মধ্যে মৃত্যু হয় সায়রা বানুর। ঝুম বৃষ্টিতে লাশ নিয়ে বিপাকে পড়ে যায় বলে লাশ কলা গাছের ভেলায় ভাসিয়ে তার স্বামী পালায়। বেশি দূর যেতে পারেনি, নৌকাডুবিতে বেঁচে যায় ঠিকই, কিন্তু পথ ভুল করে আবার বাড়ি ফিরে আসে এবং নিজেই নিজের দোষ স্বীকার করে। কিন্তু সায়রা বানুর আত্মা হয়তো ভাবে ওই আংটিটা পেলে সে তার স্বামীকে বলতে পারবে তার জন্মে কোনো পাপ নেই, তাকে যে তার স্বামী মেরেই ফেলেছে। তার স্বামী তাকে ভীষণ ভালোবাসত। সে অনেক ভালোবাসার পরিণতি যে মৃত্যুতে গিয়ে ঠেকেছিল এটা তার জানা হয়নি। আর শিলার আত্মা ভাবে তার স্বামীর লোভের পরিণতিতে শিলার এই ভয়ঙ্কর মৃত্যু। অথচ স্বামীর প্রতি প্রচণ্ড ক্ষোভ থেকেই কলিমুদ্দিনকে শিলা মুক্তি দিতে চায় না। সামান্য একটা আংটির লোভের জন্য কলিমুদ্দিনের জীবন দুর্বিষহ করে তুলেছে একই সঙ্গে শিলার প্রেতাত্মা এবং সায়রা বানুর প্রেতাত্মা। এভাবেই চলছে কি? বেঁচে থাকার তাগিদে আবারও কলিমুদ্দিন দোকান চালু করলো, তবে ছাগল বিক্রির সৎ পয়সায়। এখন ওসব গা সওয়া হয়ে গেছে, কিন্তু এই আষাঢ়ে আবার নতুন উৎপাত শুরু হলো নাকি? না রে, বাড়ির যাই। দিনে যে সাজ করছে আর কাস্টমার আইব না। হাই হাই রে, কি সব বুনাস! এমন হুড়মুড়াইয়া বৃষ্টি নামবো কেডা জানে। দূর ছাতি নাই, কিচ্ছু নাই। আল্লাহ আল্লাহ কইরা ঠাডা যেন না পড়ে। ঠাডা পড়লে আমি জাগা থাটপিল করব। এই কি ছাগলটি এমন করতেছে কে? হয়েছে কি এর? আর ওমা গো, এইটা কি কলার ভেড়া না? ভেড়ায় কি আবার মরা মানুষ আইছে? কালাস! হাই হাই, উড়ানে তো পানি নাই। কেমনে আইলো কলার ভেড়া? কেডাই থুইয়া গেল ওই ভেড়া? আর ভেড়ার উপরে যে মানুষ, এটা তো উল্টা হইয়া পইরা আছে। কি করবো আমি? না না, মইরা গেলেও আমি ওই লাশে হাত দিব না। কিন্তু বৃষ্টি তো কমছে,
টেপটে মানে বৃষ্টিতে এই ভেওড়া তো একলা একলা ভাসতে পারবো না। গ্রামের মানুষ যদি আমার খুনি ভাবে, আবার জেলখানায় গর্ব ভাবলে ভাবুক, আমি কি খুন করছি? লাশ যদি পয়সা দুর্গন্ধ ছড়ায়, সে তো এমনি টের পাইব। আমি কি করব? আর কত ভোগ লেখা আছে আমার কপালে। না, যাইছে হোক, ঘরে দুয়ার দিয়া বসা তাই। এটা আমার চোখের ধান্দাও তো হইতে পারে। এমন বর্ষার সিজন আইলে আমি তো একটু আউলা জ্বালা হইয়া যাই। ভুল দেখতাছি। না না, ভুল না। ভুল দেখলে ছাগল এমন চিকুর পারতো না। এরা তো বুবা জাতি, এরা সব দেখে, খালি কইতে না পারে না। আমি ভাগি, গ্রামবাসী টের পাইয়া যা করার করুকা। আহারে, তুমি তো ডরায়া ঘামতাছো। নেও নেও, পানি খাও। সর সর সামনে থেকে। তখন দুই শয়তান পেতনি রে আমি আর এখন ডরাই না। ডরাস না, তাইলে বাইরে যে আমার লাশটা পড়ে আছে সেইটা সুজা কইরা নদীর বাসায় দিলি না কেন? আমি তোর লাশ নদীতে ভাসামু কেন? তুই তো খারাপ জন্মের বেটি, সব জানি। এই জন্যই তোর স্বামী তোরে ঘুমের বড়ি দিয়ে মারছে। কি কইলি তুই? আমার জন্ম খারাপ? খারাপ নাকি তুই বুঝস না? ভালা হইলে তো তোর স্বামীর ঘরই করতি। লাশ হইয়া কব্বরের মাটি না পাইয়া কলার ভেওড়ায় আমার বাড়িতেইতি। আমার জন্ম খারাপ? তুইও খারাপ, তোর মাও খারাপ, বাইজিরা আবার ভালো হয়? তোর তো জন্মের ঠিক নাই, এই জন্য তোরে সেই লোক মারছে। সর সামনে থেকে, তগরে আর আমি ডরাই না। কি করবি? আমারে মারবি তো মার, মাইরা গাঙ্গে ভাসাইয়া দে। তোরে তো আমি এত সহজে মারুম না। এতদিন তোরে যা শাস্তি দিছি, তোর চেয়েও বেশি শাস্তি তোর পাওনা হইয়া গেছে। যারা হাতের 10টা আঙ্গুলি কাটা, তার আবার শাস্তির ডর। দুই নাটায় তাইলে খারাপ আত্মা আর ভূত পেতেরই জিত হইব না। আমি এই ঘরে নিজের হাতে কেরোসিন দিয়ে আগুন লাগাবো। রাখ, দেখতাছি কয় গ্যালন কেরোসিন লাগে, আনতাছি। খবরদার, তুই আমার ঘরে আগুন দিবি না, শেষ কইরা ফালামু। এইটা করবি তুই? শালার বাচ্চা থাইকাও সারা জীবন তোর শাসানি শুনছি, অন মইরাও বদ অভ্যাসটা ছাড়তে পারস নাই। পেতনি, দুই পেতনির পুরানির মজা দেখমু আমি। এইটাই আমার জীবনের ব্রত হোক। আরে আগুন দিলে তুই কি ভাবছস তুই ঘর থেকে পলাইতে পারবি? তোর মতো লোভীর মরণ আমার মতো খারাপ আত্মার সাথেই হইব। আমার চাইতে বড় লুবি তুই, তোর বংশ। ও, তোর আবার বংশ কি? খারাপ বংশ। আজ এর একটা হেস্ত নাস্ত করমুই, জীবনটা তেজপাতা হয়ে গেল। কি করতেছস তুই? মরবি তো শয়তান। নিজের ঘরে আগুন দিস না, নিজের ঘরে আগুন দিস না। করিমউদ্দিন সেই দিনই তার অত বড় টিনের দোচালা ঘরে ইচ্ছে মতন কেরোসিন ঢেলে নিজে হাতে আগুন জ্বালিয়ে দিল। দাউ দাউ করে জ্বলছে তার সাথের ঘরবাড়ি। কাউকে আগুন নেভাতে দেয়নি। গ্রামের সমস্ত লোক জড়ো হয়ে বলাবলি করতে লাগলো, কলিমউদ্দিন পাগল হয়ে গেছে, নইলে কেউ নিজের ঘরে নিজে এভাবে আগুন দেয়? তীব্র আগুন নিভাতে নিভাতে প্রায় সন্ধ্যা, এখনো জ্বলছে, তবে সে জ্বলনে খুব একটা দহন হচ্ছে না কলিমউদ্দিনের বুকে। গোয়াল ঘরের কাছে ঠায় বসে শূন্য দৃষ্টিতে নিজের পোড়া ঘরের দিকে তাকিয়ে রইল কলিমউদ্দিন। আকাশ ভেঙে বৃষ্টি, বৃষ্টির জলের দাপটে কলিমউদ্দিনের চোখের জল ধুয়ে মুছে বিলীন। বৃষ্টিতেই হবে, কেননা কলিমউদ্দিনের জীবনের সঙ্গে আষাঢ় মাসের তুমুল বর্ষণের একটা অদ্ভুত যোগসূত্র আছে বইকি। তাই এই আষাঢ়ে আবারও ভেসে এলো নতুন গল্পেরা।
মধ্যরাতের শেষে কলিমুদ্দিন আবিষ্কার করলো তার ঘরের সমস্ত কিছু পুড়েছে ঠিকই, কিন্তু লোহার ট্রাঙ্কটা পড়েনি। ওর উপর একজন ভেজা শাড়িতে বসে আছে। সে আর কেউ নয়, শিলা। হয়তো সংসারের মায়ে ওইখানেই বন্দী হলো সে। আর ভেসে আসা দুঃস্বপ্নময় সেই লাশটা এখনো ভাসছে কলার ভেলায়, ঠিক কলিমুদ্দিনের পায়ের কাছে। অদ্ভুত, এই লাশটা কি কেউ দেখেনি তবে? তারপর থেকে কলিমুদ্দিন গ্রাম ছাড়া। আর বর্ষা এলেই কলিমুদ্দিন গ্লাসে করে আর পানি খেতে পারে না, কোনো নদী বা পুকুরে গিয়ে খায়। আস্তে আস্তে এটা তার অভ্যাস হয়ে গেছে। কলিমুদ্দিনের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো প্রশ্ন করার সাহস পেল না আরজে সমন্বয়, কেননা গল্পে ফোড়ন কাটা নিষেধ। অমীমাংসিত গল্পের শেষটা শুনে পানু মিয়াকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা কথা বললেন আরজে সমন্বয়। আপনার গায়ের কাশ্মীরি শালটা খুব সুন্দর। শালটা শিলার আসিল। কোন শিলা? গল্পের শিলা কি? আচ্ছা আচ্ছা, শিলা তো আপনার আত্মীয়াই হন। যে যে আত্মীয়া, পরম আত্মীয়া হয়। আর আপনি চা কফি পানি কিছু খেলেন না কেন? আমিও আমার দাদার মতো 22 মাসে গ্যালাসে পানি বা পানি জাতীয় কিছু পান করি না বাবাজি। মানে বলেন কি? তার মানে আপনিও নদী বা পুকুরের পানি খান? আজব ব্যাপার। মানুষ জাতি বড় আজব এক জাতি। এই জাতি কি পারে, কি করে, কি কি পারার ক্ষমতা তার মধ্যে আছে, এটা সে কোনোদিন খোঁজ কইরাই দেখে না, দেখার অবশ্য প্রয়োজন মনে করে না। কারণ মানুষ বড়ই অলস জাতি। কি ব্যাপার কবির ভাই, কি হয়েছে? মঞ্জু ভাই আর শুধু বেলে নাচ আনতে গেছিলাম। এত বৃষ্টি, নিচের রাস্তায় পানি জমে গেছে। আর আমাদের অফিসের সামনে কলা গাছের বেলায় একটা মহিলার লাশ ভেসে আসছে। হোয়াট? অফিসের নিচে কলা গাছের ভেলায় মহিলার লাশ? কি বলছেন চাতা আপনি? এটা এটা কি সিনেমা নাকি? ঢাকা শহরে কলা গাছের ভেলা? আরে ভাই, বিশ্বাস না করেন দেখে আসেন। পত্রিকা অফিসের লোকজন ছবি তুলতেছে। লোকজন কইতাছে লাশের গায়ে সোনার অলংকার আছে। কি বলছেন আপনি এসব? এটা তো গল্প না, মানে গল্প না, মানে পানু মিয়ার গল্পের সাথে হুবহু মিলে যাচ্ছে। এতটা কাকতালীয় ঘটনা পৃথিবীতে ঘটে নাকি? চলুন তো যাই একবার নিচে, দেখি লোকটাকে পাওয়া যায় কিনা। চলেন চলেন, কতক্ষণ আগে লোকটা বেরিয়েছে? এই তো মিনিট 5, বেশি দূর যাওয়ার কথা নয়। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। সমন্বয় দা, একটু এদিকে আসবেন একবার, জরুরি কথা ছিল। 5টা মিনিট, আমি এখনই আসছি। না না, আগে আসেন স্টুডিওতে, খুব জরুরি। আহা, একটা কাজে নিচে যাচ্ছি, এসে শুনি আপনার জরুরি কথা। আচ্ছা কি আবার সাউন্ডে কোনো ঝামেলা পাকাইছেন? না দাদা, ওই লোকটা মানে পানু সাহেব। হ্যাঁ মানে পানু সাহেব, কি হয়েছে? পানু সাহেব বলে আটকে গেলেন যে? দাদা আপনাকে আসতে হবে। আচ্ছা চলুন তো। এই দেখেন অবস্থাটা। মানে কি এসবের? পুরো জায়গাটা এইভাবে ভিজলো কিভাবে? দাদা, পানু সাহেবই কলিমুদ্দিন না তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ আপনার কথা ঠিক। নইলে নিচে ওই গল্পের অদ্ভুত ভদ্রমহিলার লাশ কলা গাছের ভেলায় কেন ভেসে আসবে? আরো প্রমাণ আছে দাদা, পানুই যে কলিমুদ্দিন। উনি যে জায়গাটাতে শালের নিচে হাত লুকিয়ে বসেছিল, এই যে এইখানে রক্তের ফোঁটা আর কেমন যেন একটা সাদা সবুজ পুঁজ মতো জায়গাটা কল্পনা করুন তো। হিসেব মতো এখানে ওনার কনিষ্ঠ আঙ্গুলি ছিল হয়তো। ও মাই গড, তার মানে মুখ ফসকে পানু মিয়া বলেছে শালটা শিলার। সত্যিই শালটা তার প্রথম স্ত্রী শিলারই। আর চা পানি কিছুই উনি সত্যি সত্যি খাননি দাদা। রাইট, চলুন দ্রুত নিচের লাশটা আমাদের দেখা দরকার। কেননা জগতে সাধারণ চোখে দেখা ঘটনার সঙ্গেও যে এত বড় অস্বাভাবিক ঘটনাগুলো ঘটেই যাচ্ছে, আমরা তার
কিছুই জানি না? দ্যাট ইজ স্ট্রেঞ্জ। সত্যি স্ট্রেঞ্জ দাদা। কলিমুদ্দিনের গল্পের সেই বর্ণনার সঙ্গে অফিসের নিচে ভেসে আসা সে ভদ্রমহিলার লাশটার বর্ণনা হুবহু মিলে গেছে। কাকতালীয় হতেও পারে, কিন্তু এটা সম্ভব কখনো? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কারোর পক্ষে সম্ভব নয়, আর যে সমন্বয়ের পক্ষেও নয়। তার পরের ঘটনাগুলো আমরা শুধু যে যার সুবিধা মতো কল্পনা করে নিতে পারি। যেমন কলিমুদ্দিন বা পানু মিয়া যেখানেই যায়, তার সঙ্গে সঙ্গে তার জীবনের এক দুঃসহ গল্প বা গল্পের চরিত্ররা তার পিছু নেয়। হয়তো কলিমুদ্দিন মুক্তির খোঁজে পালিয়ে বেড়াচ্ছে এ শহর থেকে ও শহর, আর ভাগ্যের দোষ বা লোভের শাস্তিও তার পিছু ছাড়বে না বলেই। যেখানে কলিমুদ্দিন সেখানে অলৌকিক এক রহস্যের খেলা। নাকি গল্পটা অন্যরকম করে লেখা যায়। এই যেমন সায়রা বানু ঘুম থেকে উঠে স্বামীকে আংটির ভেতরের সত্য নামটা দেখাবে বলে কলিমুদ্দিনের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে এই শহর থেকে ও শহরে। সায়রা বানু কি জানে সে আজও কেন কলিমুদ্দিনের পিছু ছাড়েনি? কারণ সায়রা বানু এখন আর মানুষ নয়, অশরীরী এক রহস্য চরিত্র। যে চরিত্র অমীমাংসিত অশরীরীর ভুল ফাঁদে আটকে গেছে, আর সেই ফাঁদের ভয়ঙ্কর এক দণ্ডপ্রাপ্ত আসামি আমাদের গল্পের কলিমুদ্দিন বা পানু মিয়া। আর শিলার গল্পটা তো আরও সহজ, আরও সরল। সহজ আর সরল গল্পের সঙ্গে হাত ধরাধরি করেই না হয় জটিল আর গরল গল্পের পিছু ডাক নাম পাক অমীমাংসিত রহস্য কুয়াশা। যে রহস্য কুয়াশার ধোঁয়াটে ধূম্র জালে শিলা নামক অশরীরী অবয়ব আজও তার সংসারের পোড়া ঘরে ওইখানে ট্রাঙ্কের উপর বসে থাকে ভেজা শাড়িতে। কোনো কোনো গল্পের রহস্য বুঝি কোনোদিনই ফুরাবে না। কলিমুদ্দিন অন্তত তাই ভাবে। আমি, আপনি, আমরা কি ভাবছি? এটা কি গল্প ছিল নাকি গল্প না? কুয়াশা।